আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই দিনে, এই বৃষ্টি স্নাত দিনে তোমরা হয়তো ঘুমাচ্ছ, কেউ কেউ খাচ্ছ, কেউ কেউ ভাবতেছো যে ধুর আজকের ক্লাসটা না করে। কিন্তু দেখো ভাইয়া, এই যে ভাইয়া কিন্তু তোমাদের এই সুন্দর ওয়েদারে বৃষ্টির মধ্যে না ভিজে কিংবা তোমাদের এই খিচুড়ি খাওয়া বাদ দিয়ে তোমাদের জন্য ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে চলে আসে, ঠিক আছে? সো তোমরা যারা আমার মতো আজকে ক্লাসে চলে আসছো বা ক্লাস করতেছো, তোমরাও কিন্তু ক্লাসের তাতে জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, যাতে তারাও তোমার মোটামুটি ক্লাসটা ঠিকঠাক মতো করে ফেলতে পারে। পরীক্ষার তো আর ভাইয়া বেশি দিন বাকি নাই। সো দেখি কারা কারা আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, সরলরেখা পড়ছিলাম না? তো আজকে আমরা বৃত্ত নিয়ে ক্লাসটা শুরু করব। দেখি তোমরা কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। চলো তাহলে আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেখো। তো আমরা আজকে কি পড়বো একটু বুঝো তো ভাইয়া। আমরা আজকে সার্কেল নিয়ে পড়াশোনা করবো। আজকে ক্লাসটা শুরু করে তারপর তোমাদের সাথে গল্প টল্প করা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, সো যেহেতু আমাদের আজকে সার্কেল এবং আমরা একটা ক্লাসের মধ্যে আজকে সার্কেলের সব কিছু শেষ করবো, এমসিকিউ সিকিউ। সো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে পড়াশোনাটা শুরু করি। দেখো এখানে কি বলছে, বলছে যে বিন্দু বৃত্তের, ঠিক আছে, বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি? একটা জিনিস একটু বুঝো ভাইয়া, বিন্দু বৃত্ত কি জিনিস? বিন্দু বৃত্ত কি জিনিস সেটা কি তোমরা বুঝছো? বিন্দু বৃত্ত, ধরো আমি তোমার এখানে একটা মোটামুটি একটা ডট দিলাম, ঠিক আছে? এই যে তোমরা ইয়েলো কালারের যে ডটটা দেখতে পাচ্ছ, এটাই একটা বিন্দু বা বিন্দু বৃত্ত। তো আমি তো যদিও তোমাদের ভিজিবিলিটির জন্য একটু সেটাকে বড়সড় করে দিছি। ধরো অ্যাকচুয়ালি বিন্দুবৃত্ত এই যে এটা, এই যে জাস্ট আমি একটা ডট দিলাম না, এই যে ডট যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা যদি খুব একটু মনোযোগ দিয়ে দেখো, দেখতে পাবা যে এখানে একটা ডট আছে, এটাই আমার একটা বিন্দুবৃত্ত। তো একটা জিনিস বোঝো তো ভাইয়া, এই যে বিন্দুবৃত্ত, এই যে বিন্দুবৃত্ত, সেই বিন্দুবৃত্তের কি কোনো প্রকার রেডিয়াস আছে? বা এই বিন্দুবৃত্তের রেডিয়াস কি হইতে পারে? দেখো এই বিন্দুবৃত্তের কিন্তু আসলে কোনো রেডিয়াস নেই, কারণ এটার যেটা সেন্টার, ওই সেন্টারই তো তার কি পুরা বৃত্তটা হয়ে যাচ্ছে। ধরো তোমার একটা বৃত্তের মধ্যে যদি তোমার একটা বৃত্ত হয়, তাহলে এটা তোমার সেন্টার। তুমি যে ডটটা দিলে, এই ডটটাই তো তখন নিজে একটা বৃত্ত হয়ে যাচ্ছে। তার মানে বিন্দু বৃত্তের কিন্তু কি থাকে না, কোনো রেডিয়াস থাকে না। বিন্দু বৃত্তের কিন্তু তাহলে কোনো রেডিয়াস থাকে না। তাহলে বিন্দু বৃত্ত হওয়ার কন্ডিশনটা কি ভাইয়া? কোনো একটা বৃত্ত বিন্দু বৃত্ত হবে যদি তার রেডিয়াসের মান 0 হয়, যদি তার রেডিয়াসের মান 0 হয়। ব্যাস এটাই ছিল আমাদের এই ম্যাথের বেসিক। তো দেখো তোমরা কিন্তু এটা বুঝে ফেললা যে বিন্দুবৃত্তের রেডিয়াসের মান 0। এখন তাহলে বিন্দুবৃত্তের সমীকরণটা কি হবে? এখন তো তাহলে তোমরা বুঝে যাবা। দেখো এমনিতে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল কি ছিল, বা একটা সার্কেল স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস তোমার আর স্কোয়ার, ঠিক আছে? এটা তোমার সার্কেলের একটা ইকুয়েশন বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলতে পারো। তো যদি সার্কেলের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়, এখানে আর ছিল রেডিয়াস, আর বিন্দুবৃত্তের জন্য তোমার আর এর মান কত? বিন্দুবৃত্তের জন্য তোমার আর এর মান 0। তো তাহলে এখানে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 0। দেখো তো ভাইয়া এটা কত নম্বর অপশন আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 0। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 0, এটা আছে আমার অপশন সিতে। তার মানে আমার 1 নাম্বার ম্যাথের বা প্রথম যে ম্যাথটা, সেটা অপশন কত? অপশন বি। দেখি কারা কারা ক্লাসটাতে জয়েন করেছো। ওকে, সো পিসিতে কানেক্ট হইতে হইতে আমি একটু আমার মোটামুটি ফোন দিয়ে দেখার ট্রাই করে তোমরা কারা কারা কানেক্ট হচ্ছ। আচ্ছা, সো আমাদের সাথে হাবিবা খান, তুমি ক্লাস করতেছো, তুমি বলেছো যে এটার অ্যান্সার হবে ভাইয়া বি। আচ্ছা, তারপর আসো, তারপর আমাদের নেক্সট যে ম্যাথ, সেখানে চলে আসো। দেখো এখানে কি বলছে, এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে? বলছে যে আর ইকুয়ালস টু 2 cos থিটা, এটার পোলার সমীকরণ নিচের কোনটি নির্দেশ করে? আর ইকুয়ালস টু 2 cos থিটা পোলার সমীকরণটি কি নির্দেশ করে? তো এখানে একটা জিনিস বোঝো, আমরা সাধারণত যেভাবে সমীকরণগুলো বের করে, সেগুলো আমরা কার্তেশীয় স্থানাঙ্কতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট এখানে তোমার একটা পোলার স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, তাই না? আর ইকুয়ালস টু 2 cos থিটা, আর ইকুয়ালস টু 2 cos থিটা তোমার দিয়ে দেওয়া আছে। তো এই পোলার সমীকরণটাকে আমরা ফার্স্টে কি করব? আমরা কার্তেশীয় স্থানাঙ্কতে নিয়ে যাব। কার্তেশীয় স্থানাঙ্কতে নিয়ে যাওয়ার পরে আমরা খুব ইজিলি বুঝে ফেলবো যে এটা কিন্তু এটা কি সরলরেখা, নাকি বৃত্ত, নাকি পরাবৃত্ত, নাকি হাইপারবোলা, নাকি এলিপস, ঠিক আছে? যে কোনো একটা কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো।
তো দেখো তোমরা যখন হচ্ছে পোলার টু কার্টেসিয়াতে যাও তখন কিন্তু তোমরা এই ফর্মুলাগুলো জানো, এই যে আর ইকুয়ালস টু জানো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা জানো। আচ্ছা, তারপর আবার তোমরা হচ্ছে এই ফর্মুলাটাও জানো যে এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার আর কস থিটা, এটা যেমন জানো তেমনি আবার হচ্ছে তোমরা এটাও জানো যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে তোমার আর সাইন থিটা, জানো না? দেখো এই তিনটা ফর্মুলা কিন্তু তোমরা সবাই জানো। এগুলা কি? এগুলা হচ্ছে আমার কার্টেসীয় টু পোলারে নিয়ে যাওয়ার জন্য বা পোলার টু কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে যাওয়ার জন্য এই তিনটা ফর্মুলা খুব ইজি। তো এখন দেখো এক্স ইকুয়ালস টু যদি আর কস থিটা হয় তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে কস থিটা ইকুয়ালস হচ্ছে তোমার এক্স বাই আর, কস থিটা ইকুয়ালস টু কি? তাহলে তোমার এক্স ডিভাইডেড বাই আর লেখা যায়। দেখো তো কস থিটার মান কত তাহলে তুমি পাই না? কস থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই আর। তো এখান থেকে ভাইয়া কেন কস থিটার মানটা ডিটারমাইন করছে জানো? কারণটা হচ্ছে তুমি দেখো কোশ্চেনে হচ্ছে এখানে কস থিটা আছে, কোশ্চেনের এখানে কি আছে? কস থিটা আছে। যদি সাইন থিটা থাকতো তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর বের করে ফেলতাম। তাহলে এখন এক কাজ করি, এই আর ইকুয়ালস টু 2 কস থিটা এখানে কস থিটার মানটা বসাই। তাহলে যদি আমি এখানে cos থিটার মান বসাই তাহলে এখান থেকে কি পাই? r ইকুয়ালস টু আগে থেকে 2 ছিল আর cos থিটা ইকুয়ালস টু আমি পাইছি হচ্ছে x বাই r। তাহলে এখান থেকে লেখা যায় না ভাইয়া cos থিটা ইকুয়ালস টু x ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে এখন যদি জিনিসটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি, এখন দেখো এটাকে হচ্ছে আমি চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে এটাকে যদি হচ্ছে আমি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই জিনিসটা কেমন আসবে? জিনিসটা আসবে হচ্ছে তোমার r স্কয়ার ইকুয়ালস হচ্ছে 2x। আচ্ছা, আবার দেখো তুমি যদি এই ফর্মুলাটার দিকে তাকাও, এখানে আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও তোমরা জানো। তাহলে আর ইকুয়ালস যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে এখানে তুমি তাহলে আর স্কোয়ারের মান বসাও, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস হচ্ছে আমাদের 2x, ইকুয়ালস হচ্ছে 2x। তাহলে তুমি যদি হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করে লিখো তাহলে কিন্তু তুমি ইকুয়েশনটা পাচ্ছ, ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছ এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস হচ্ছে 0। দেখো তুমি কিন্তু পোলার সমীকরণটাকে এখন কার্টেসীয় সমীকরণে নিয়ে আসছো। এই যে এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড সমীকরণ, বা স্ট্যান্ডার্ড তো আর না, এটা হচ্ছে আমার একটা কার্টেসীয় সমীকরণ। কোনটার? এই যে আর ইকুয়ালস টু 2 cos থিটা, সেটা কার্টেসীয় সমীকরণ হচ্ছে তাহলে আমার এইটা। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের সাথে কিন্তু অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো, যেমন হাবিবা খান অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো যেটিকে এলিপস হবে কিনা, শাবনাজও হচ্ছে জয়েন করে ফেলেছো, তারপর হচ্ছে মিরাতুন তুমিও জয়েন করেছো। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা ইকুয়েশনটা তো বের করছি, একটু বুঝো আমাদের এই ক্লাসগুলা যেহেতু তোমাদের ফাইনাল রিভিশন ক্লাস, তোমাদের কনসেপ্টেও যদি কোনো প্রকার একটু প্রবলেম থাকে বা কনসেপ্ট যদি তোমরা না বুঝো সেটা হচ্ছে আমরা ক্লিয়ার করে দিব। তো প্রথম 4-5টা ম্যাথের কনসেপ্ট বুঝতে একটু সমস্যা হবে, তো তুমি যখন সবকটা কনসেপ্ট বুঝে যাবা তখন কিন্তু তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে ম্যাথগুলো করে ফেলতে পারবা। দেখো তুমি হচ্ছে এই সমীকরণটা পাইছো, এখন তুমি কি বুঝবা এই সমীকরণটা দিয়ে তোমাকে কি নির্দেশ করে? স্ট্রেট লাইন নাকি সার্কেল নাকি প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি এলিপস? এটা বোঝার জন্য দেখো আমি তোমাকে হচ্ছে আরেকটা ফর্মুলা শেখাই। ধরো আমি একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখলাম, তোমরা সবাই একটু লিখো, এটা তোমরা সবাই হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখো। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা যদি তোমরা বুঝো তাহলে এটার বাইরে আর কোনো ইকুয়েশন নাই। এই একটা ইকুয়েশন দিয়ে তুমি বুঝতে পারবা যে এটা কি স্ট্রেট লাইনকে ডিনোট করে নাকি সার্কেলকে ডিনোট করে নাকি হচ্ছে আমাদের যে কনিক্সের যে তিনটা আছে প্যারাবোলা, এলিপস না হাইপারবোলা, এইগুলোকে ডিনোট করে। তাহলে দেখো ধরো আমি একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিলাম, ধরো এ এক্স স্কোয়ার্ড প্লাস বি ওয়াই স্কোয়ার্ড প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0। ধরো আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিলাম, এইটা বুঝছো? স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বুঝছো? এখন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে আমি কন্ডিশন অ্যাপ্লাই করে বুঝবো যে এটা কি অ্যাকচুয়ালি সার্কেল নাকি এলিপস নাকি হচ্ছে হাইপারবোলা নাকি হচ্ছে প্যারাবোলা। ধরো এই ইকুয়েশনটা যদি সার্কেল হয়, এই ইকুয়েশনটা কখন সার্কেল হবে বা সার্কেল হওয়ার কন্ডিশন, ধরো এই ইকুয়েশনটা হচ্ছে সার্কেল, এই ইকুয়েশনটা সার্কেল হওয়ার কন্ডিশনটা কি? এই ইকুয়েশনটা সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে আমার এ এর মান আর বি এর মান সমান হবে। তাহলে এটাকে আমি একটু অন্যভাবে বলি, এটাকে যদি হচ্ছে আমি একটু অন্যভাবে বলি তার মানে হচ্ছে কি তোমার এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে সমান হবে। যদি এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় তাহলে কি সেটা সার্কেল না? আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি আমার এই যে ইকুয়েশন সেখানে এইচ এর মান 0 হইতে হবে। তাহলে এইচ এর মান যদি তুমি এখানে 0 বসাও তাহলে কি তোমার এই পুরা টার্মটা 0 হয়ে যাচ্ছে।
তার মানে তোমার এই ইকুয়েশনে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতেছে না। তার মানে এই ইকুয়েশনটা বা কোনো একটা ইকুয়েশন সার্কেল হওয়ার কন্ডিশন কি, কোনো একটা ইকুয়েশন সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে যে তোমার এ এর মান আর বি এর মান সমান হইতে হবে, মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, এবং ওই ইকুয়েশনে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। যদি হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করে তখনই তুমি বুঝতে পারবা যে তোমার এই ইকুয়েশনটা একটা সার্কেল বা একটা বৃত্তকে ডিনোট করতেছে। আচ্ছা, সো যদি হচ্ছে সার্কেল না হয়ে ধরো এটা হইতে পারে প্যারাবোলা বা পরাবৃত্ত। তো পরাবৃত্ত হওয়ার কন্ডিশনটা কি ভাইয়া বলো তো? পরাবৃত্ত, ধরো এই ইকুয়েশনটা একটা পরাবৃত্তকে ডিনোট করে। কখন ডিনোট করবে? যদি আমার এইচ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ বি হয়। যদি এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি, যদি হচ্ছে আমরা আজকে সার্কেলার ক্লাস করতেছি, এগুলো আমাদের কোনিক্সে বেশি লাগবে, বাট তারপরে শিখে ফেলি, আমাদের তো শিখতে তো হবে, পরীক্ষা তো চলে আসছে। তো তাহলে দেখো এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি হয়, তাহলে এটাকে যদি আমি একটু সহজভাবে বলি, এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে মানটা পাবা আর এইচ কে স্কোয়ার করার পর তুমি যে মানটা পাবা, ওই দুটো মান যদি সমান সমান হয় তাহলে সেটা হবে হচ্ছে একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি, তারপর আছে হচ্ছে তোমার এলিপস বা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত হওয়ার কন্ডিশনটা কি বা উপবৃত্ত হওয়ার শর্তটা কি? এই ইকুয়েশনটা উপবৃত্ত হবে যদি এইচ স্কোয়ারের মান এ বি এর চাইতে ছোট হয়, অথবা আমি যদি আরেকটু সহজভাবে বলি যে তোমার এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে মানটা পাচ্ছ সেই মানটা হবে এইচ স্কোয়ারের মানের চাইতে বড়, তাহলে এই ইকুয়েশনটা হবে কি? এই ইকুয়েশনটা হবে হচ্ছে আমার একটা উপবৃত্ত। আচ্ছা, তারপর আসো, তারপরের যে ম্যাথটা বা তারপরের যে কন্ডিশন, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি তোমার অধিবৃত্ত বা হাইপারবোলা। অধিবৃত্ত বা হাইপারবোলা, তাহলে হাইপারবোলা হওয়ার কন্ডিশনটা কি? হাইপারবোলা হওয়ার কন্ডিশন হবে হচ্ছে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি। তাহলে আমি যদি সহজভাবে বলি, এইচ কে স্কোয়ার করার পর বা এইচ এর যে মানটা আছে সেটাকে স্কোয়ার করার পর তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা যদি এ আর বি এর মাল্টিপ্লিকেশনের ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। তো একজন বলেছে যে প্রথম থেকে আরেকবার বুঝাই দিতে। দেখো, আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বুঝাচ্ছি, জাস্ট ক্লাসটা শুরু হলো তো তোমরা যদি হচ্ছে প্রথম থেকে জয়েন করে ফেলতে তাহলে ভাই খুব ভালো হইতো। দেখো, স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে আমরা বুঝতে চাচ্ছি, ধরো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং তুমি যদি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন বুঝো তাহলেই কিন্তু তুমি বুঝে যাবা যে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তোমাকে স্ট্রেট লাইন ডিনোট করে নাকি সার্কেল ডিনোট করে নাকি প্যারাবোলা নাকি এলিপস নাকি হচ্ছে হাইপারবোলা ডিনোট করে। এখন হচ্ছে আমি কি দেখতেছি, আমি হচ্ছে এখন এখান থেকে বোঝার ট্রাই করবো যে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কখন কোনটা ডিনোট করে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা সার্কেল হবে, ওই যে তুমি যে কমেন্ট করেছো যে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য, তোমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছে। দেখো, এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা সার্কেল বা বৃত্ত ডিনোট করবে কখন? যদি হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, মানে এ ইকুয়ালস টু বি হয়, এবং আমার এই ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ যদি না থাকে তখন সেটা হবে হচ্ছে একটা বৃত্ত বা সার্কেল। বুঝছো? তার মানে কি এ ইকুয়ালস টু বি হবে মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না, তখন সেটা হবে হচ্ছে আমার একটা বৃত্ত। খাতার মধ্যে লিখে রাখো চাইলে। তুমি যদি এইভাবে না বুঝো যে এ ইকুয়ালস টু বি আর এইচ ইকুয়ালস টু 0, তুমি যদি এইভাবে না বুঝো তাহলে এইভাবে লিখো যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এই ইকুয়েশনটা দিয়ে বুঝবো যে এটা হচ্ছে আমার একটা বৃত্তের ইকুয়েশন বা সার্কেলের ইকুয়েশন। তারপর যদি হচ্ছে আমার এইচ স্কোয়ারের মান এ বি এর সমান হয়, মানে এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটার ভ্যালু যদি এইচ স্কোয়ারের সমান হয় তাহলে সেটা হবে প্যারাবোলা। যদি এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে ভ্যালুটা পাবা সেটা যদি এইচ স্কোয়ার থেকে বড় হয় তখন সেটা হবে উপবৃত্ত। আর এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে ভ্যালুটা পাবা সেটা যদি হচ্ছে এইচ স্কোয়ার থেকে ছোট হয় তখন সেটা হবে হচ্ছে আবার অধিবৃত্ত। উল্টাভাবে বললে এইচ স্কোয়ারের ভ্যালু যদি এ বি এর চেয়ে বড় হয় তখন সেটা অধিবৃত্ত, আর এইচ স্কোয়ারের মান যদি এ বি এর চেয়ে ছোট হয় সেটা হবে হচ্ছে আমার উপবৃত্ত। বুঝছো? এখন আপাতত একটু সার্কেলের দিকে কনসেন্ট্রেশন দাও, যেহেতু হচ্ছে আমরা আজকে সার্কেল পড়তেছি বা বৃত্ত পড়তেছি, একটু সার্কেলের দিকে কনসেন্ট্রেশন দাও। সার্কেলের কন্ডিশনটা কি? সার্কেল হওয়ার কন্ডিশন বা বৃত্ত হওয়ার কন্ডিশন হচ্ছে যে এ আর বি এর মান সমান হইতে হবে, মানে তোমার এই ইকুয়েশনে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকতে হবে এবং ওই ইকুয়েশনে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এবার হচ্ছে তুমি কোশ্চেনে আসো। দেখো, তোমার সমীকরণটা দিয়ে দেওয়া আছে, তুমি সমীকরণটা কি পাইছো? তুমি যে সমীকরণটা পাইছো সেটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x। এখন এই সমীকরণটার দিকে তাকাও, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে এ আর বি এর মান সমান, অথবা এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ দুইটার সহগই হচ্ছে সমান, এবং এই ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। তাহলে এখন ভাইয়া বলো তো, তোমার এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি নির্দেশ করে বলো এবার? তাহলে এই সমীকরণটা এখন কি নির্দেশ করে? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এটা হচ্ছে তাহলে এখন একটা বৃত্ত নির্দেশ করে। আমি আবার বলি, দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1,
তার মানে প্রথম কন্ডিশন a = b হবে, ওকে ফুলফিল করলো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি যে xy সম্বলিত কোনো পদ থাকবে না এবং এইখানে xy সম্বলিত কোনো পদ নাই, তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে তোমাকে এখন একটা কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে। আর তোমরা যে এটা বুঝো নাই পোলার সমীকরণ, আমি পোলার থেকে জাস্ট কার্টেসিয়াতে ট্রান্সফার করছি। কিভাবে ট্রান্সফার করছে দেখো দেখো দেখো, x হচ্ছে r cos θ, তাহলে cos θ = x/r, জাস্ট হচ্ছে এখানে cos θ এর মান বসাইছে, cos θ = x/r। তো তারপর হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করছে, ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, r² = 2x। আবার তুমি জানো r √x² + y², তার মানে হবে r² = x² + y²। তখন আমার সমীকরণটা আসতে হচ্ছে এরকম। তাহলে কার্টেসিয়াতে নিয়ে যাওয়ার পর আমি আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে বুঝলাম যে এটা হচ্ছে আমি একটা বৃত্ত, তার মানে আমার 2 কোশ্চেন নাম্বার 2 সেটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি বা সরি অপশন ডি। তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া অপশন ডি বা বৃত্ত। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি বা বৃত্ত। বুঝছো? দেখি কারা কারা বুঝছো তোমরা একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা কিন্তু এখন কনসেপ্ট পড়তেছি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত হবে ভাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে অপশন কোশ্চেন নাম্বার 2 এটার অ্যান্সার হবে তাহলে অপশন ডি। এবার তো তোমরা বুঝছো, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা একটু আমাকে বলে দিতে পারো। ওকে, সো অলরেডি কিন্তু অনেকে বুঝে গেছো যে শাবনাজ খুব সম্ভবত তুমি কমেন্ট করেছো যে এটা অ্যান্সার হচ্ছে ডি, তার মানে তোমরা কিন্তু এখন বুঝে গেছো। দেখো এখন দেখো 3 নাম্বার ম্যাথে আসো, 3 নাম্বার ম্যাথে আসো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এটা কিন্তু খুব ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। তাও তোমাদের হচ্ছে আমি আগে কনসেপ্টটা বুঝাই নেই। একটা বৃত্ত ধরো, একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরো এটা x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0। এটা হচ্ছে তোমার একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, অলওয়েজ মনে রাখবা। কিভাবে বুঝবা? ওকে গুড, বুঝে ফেলছো। তো দেখো তুমি কিভাবে বুঝবা যে এটা হচ্ছে একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। দেখো x² আর y² সহগ হচ্ছে 1, x² আর y² সহগ হচ্ছে তোমাকে 1 করে ফেলতে হবে, ঠিক আছে? ধরো তোমার এখানে x² এর সহগ আছে 2, y² সহগ আছে 2, তখন তুমি কি করবা, এটাকে তোমার তো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য পুরো ইকুয়েশনটাকে ধরো 2 দিয়ে ভাগ করে দিবা। ধরো তোমার x² সহগ আছে 50, y² সহগ আছে 50, পুরো ইকুয়েশনটাকে হচ্ছে তুমি 50 দিয়ে ভাগ করে দিবা। তখনই সেটা কিসে চলে আসবে, একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। এখন যখন তোমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো, এখন যদি তোমাকে বলে যে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র কিভাবে বের করবা? শোনো, বইয়ে যা পড়ছো, আমি যেটা বলি শোনো, x এর যে কোএফিসিয়েন্ট আছে, এই x এর কোএফিসিয়েন্টকে হচ্ছে তুমি -2 দিয়ে ভাগ করে দিবা। কি করবা? x এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিবা। এখানে x এর সহগ কত? দেখো এখানে x এর সহগ হচ্ছে +2g, তাহলে +2g কে যদি তুমি -2 দিয়ে ভাগ করে দাও, তুমি পাবা হচ্ছে -g। তারপর y এর সহগকেও তুমি হচ্ছে -2 দিয়ে ভাগ করে দিবা। y এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে -f। এটাই হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে? বুঝছো তোমরা? আমি আবার বলি, প্রথমে যে ইকুয়েশনটা বা তোমাকে যে বৃত্তের ইকুয়েশন দিয়ে দিবে, বৃত্তের ইকুয়েশন দিয়ে যদি তোমাকে বলে যে এই বৃত্তের কেন্দ্র কত, সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি? স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে যে তোমার x² এর সহগ 1 করতে হবে এবং y² সহগকে 1 করে ফেলতে হবে। তাহলে x আর y² এই দুটো সহগকে যদি তুমি 1 করে ফেলো, তারপর হচ্ছে কি করবা, তারপর হচ্ছে তুমি x এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, y এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, তারপর যেটা পাবা সেটা হচ্ছে তোমার বৃত্তের কি, সেটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তো তোমরা কিন্তু অনেকে এটার অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো। তো দেখো এখানে হচ্ছে তোমার এখানে বলেই দিছে যে এটা একটা বৃত্ত, তারপর বলছে যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো তাহলে এখন তুমি দেখো এই যে বৃত্ত, এটা অ্যাকচুয়ালি বৃত্তের ইকুয়েশন কিনা চেক করো। একটু আগে কিন্তু হচ্ছে আমরা শিখে ফেলছি যে এটা বৃত্তের ইকুয়েশন কিনা কিভাবে চেক করবা। দেখো এখানে x² সহগ আর y² সহগ সেম, x² 2 y² 2, এবং এই ইকুয়েশনে xy সম্বলিত কোনো পদ নাই, তার মানে দ্যার ইজ নো ডাউট যে এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন বা বৃত্তের ইকুয়েশন। তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমি কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। একটু বুঝো, এখন এই ইকুয়েশনটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমি কি করব, দেখো স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি, আমার x² এর কোএফিসিয়েন্টকে 1 বানাইতে হবে এবং y² এর কোএফিসিয়েন্টকে 1 বানাইতে হবে। বাট এখানে কি আছে, x² এর সহগ হচ্ছে 2, y² সহগ হচ্ছে 2, তাহলে মানে 2 দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিব, বা 2 দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে ভাগ করে দিব। তাহলে যদি আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি ইকুয়েশনটা পাচ্ছি এরকম যে x² + y² - 2x + y - 3 = হচ্ছে 0। এই যে আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। এখনই এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, বা এখন তুমি এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল এর সাথে কম্পেয়ার করতে পারো। তো এখন কি করবা, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার পর তোমার কি চাইছে, কেন্দ্র চাইছে। তো তুমি যদি কেন্দ্র বের করতে যাও কি করবা, x এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2, -2 কে -2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 1। তারপর
y এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করবা, এখানে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, y এর কোএফিসিয়েন্ট কত বা সহগ হচ্ছে 1, তাহলে 1 কে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা -1/2। তাহলে দেখো তো ভাইয়া এটাই হচ্ছে তোমার কেন্দ্র, এখন এটাই হচ্ছে কি তোমার কেন্দ্র। দেখো তো তাহলে এটার অ্যানসার কোথায় আছে, এখানটার অ্যানসার হবে 1 - 1/2। 1 - 1/2 কোথায় আছে, 1 - 1/2 হচ্ছে তোমার অপশন ডি তে, তার মানে এটা অ্যানসার হবে ভাইয়া অপশন ডি, এটার অ্যানসার হবে অপশন ডি। দেখি কারা কারা অপশন দিয়েছো, যেমন সোলেমান আলী তুমি বলছো 3C, 3C হবে না তো ভাইয়া, 3 হবে কি তোমার 3 হবে ডি, কেন হবে কারণ y কে যখন তুমি y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এই 1 কে তুমি -2 দিয়ে ভাগ করবা, তাহলে -2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, এটা -1/2 হয়ে যাবে, এবং এটার অ্যানসার হচ্ছে অপশন ডি। বুঝছো তোমরা, এই যে অনেকে কিন্তু অ্যানসার দিয়ে ফেলেছো, আবিহা, শাবনাজ তোমরা বলেছো যে 3 এর অ্যানসার হবে ডি, গুড, ভেরি গুড। তারপর আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এখানে কি বলছে, নেক্সট ম্যাথে একটু দেখো, এখানে বলছে যে এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত। এখন কিন্তু তোমরা এখন তাড়াতাড়ি করে ফেলতে পারবা, যেহেতু তোমরা এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবা। এখন একটু দেখো কি বলছে, এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন, সেটা তো তোমরা বুঝে ফেললা। দেখো x স্কয়ার সহগ আর y স্কয়ার সহগ সেম সেম, এবং x y সম্বলিত কোনো পদ নাই। বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কি করবা, আগে সেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমি পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে পাবো কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5/2x প্লাস 7/2y মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখন এটা কি আমার একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে গেল। এখন আমি কি করব, কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার জন্য কি করব, আমার x এর যে সহগ সেটাকে হচ্ছে আমি -2 দিয়ে ভাগ করব। এখানে x এর সহগ হচ্ছে -5/2, এই -5/2 কে যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 5/2 হয়ে যাবে হচ্ছে আমার 5/4। তারপর কি করব, y এর যে সহগ আছে সেটাকে হচ্ছে আমি -2 দিয়ে ভাগ করব। তাহলে y এর সহগ ছিল +7/2, তাহলে এটাকে যদি হচ্ছে আমি -2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার -7/4। তাহলে আমার কেন্দ্রের স্থানাঙ্ক হবে ভাইয়া 5/4, -7/4। বুঝতে পেরেছো, তাহলে এটার অ্যানসার হবে ভাইয়া 4A, 5/4 -7/4। ওকে, তোমরা কিন্তু আমার আগে অ্যানসার দিয়ে ফেলেছো, অনেকে কিন্তু আমি ম্যাথটা করার আগে অ্যানসার দিয়ে ফেলেছো, যেমন সোলেমান আলী তুমিও কিন্তু এবার বুঝে ফেলেছো যে এটা অ্যানসার হবে ভাইয়া অপশন এ, তার মানে 4 এর অ্যানসার হচ্ছে অপশন এ। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। আজকে একটু তোমাদের সাথে গল্প করব, একটু ম্যাথগুলো গুছাই নেই, তারপর একটু তোমাদের সাথে গল্প করব। সারাদিন তো শুধু পড়াশোনাই করো তোমরা, যেহেতু পরীক্ষা চলে আসছে, অ্যাকচুয়ালি পড়াশোনা করা বাদে আর তোমাদের ওয়েও নাই, বাট তারপরও আজকে একটু তোমাদের সমস্যা সম্পর্কে ভাইয়া জানবো। দেখো 5 নাম্বার ম্যাথে আসো, এটাও হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন। বলছে যে এই বৃত্তটার কেন্দ্র, এখানেও তোমাকে সেম জিনিস বের করতে বলছে যে বৃত্তটার কেন্দ্র কত। কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে ভাইয়া, 19 এর কোশ্চেন। দেখো এই বৃত্তটাকেও তোমার কি করতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, যেহেতু x স্কয়ারের কোএফিসিয়েন্টও 3, y স্কয়ারের কোএফিসিয়েন্টও 3, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করে ফেলতে হবে বা 3 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে তুমি যদি 3 দিয়ে ভাগ করে ফেলো পুরো ইকুয়েশনটাকে, তাহলে তুমি পাবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না, 318, তার মানে +6 ইকুয়ালস টু 0। দেখো এখন কিন্তু তুমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসছো। এখন স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার পর তোমার কাজ হচ্ছে কেন্দ্র বের করা। কেন্দ্র বের করার জন্য তোমাকে কি করতে হবে, x এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করতে হবে। এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, তাহলে 3 কে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা -3/2, আর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে ভাইয়া -4, -4 কে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার +2, তার মানে এটার অ্যানসার ভাইয়া বা এটার কেন্দ্র হবে -3/2 এবং 2, -3/2, 2 কই আছে দেখো, -3/2 আর 2, এটা হচ্ছে আমার অপশন এ। তার মানে আমার 5 নাম্বারের অ্যানসার হবে অপশন এ। এই যে অনেকে কিন্তু হচ্ছে আগে অ্যানসার করে ফেলেছো, যেমন শাবনাজ তুমি বলেছো যে এটা অ্যানসার হবে ভাইয়া এ, তার মানে এটা অ্যানসার হবে কত, -3/2, 2 ক, এটা आंसर হবে তাহলে ক। আচ্ছা, তারপর আসো 5 নাম্বার ম্যাথ হচ্ছে আমরা করে ফেলছি। তোমরা কি বুঝছো এবার 5 নাম্বার ম্যাথ মানে কিভাবে সেন্টার বের করতে হবে? ব্যাপারটা কিন্তু হচ্ছে খুব ইজি। ধরো আমরা এখানে কি করছি বা তোমাদের সাথে আমি কি ট্রিক্সটা অ্যাপ্লাই করছি জানো? প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে কনসেপ্টটা ভালোমতো বুঝাই ফেলছি, বুঝছো? দুইটা কাজ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা বৃত্তটাকে, তারপর x এর সহগকে 2 দিয়ে ভাগ করবা, y এর সহগকে 2 দিয়ে ভাগ করবা, 2 তো না মানে -2 আর কি, ঠিক আছে, -2, তো ভাগ করলে কিন্তু তুমি কেন্দ্র পেয়ে যাবা। তো এখন হচ্ছে আমরা যতগুলো ম্যাথ করি তারপর যদি আরো একটা থাকে সেন্টার বের করার, তোমরা কিন্তু এখনো পারবা, ঠিক আছে, তোমরা কিন্তু তারপরও এবার বের করতে পারবা। দেখো তারপরে ম্যাথটা কি করতে বলছে, দেখো এটা হচ্ছে তোমার যশোর বোর্ডে আসা একটা কোশ্চেন, যশোর বোর্ডে আসা একটা কোশ্চেন। এখানেও তোমাকে বৃত্তের কেন্দ্র বের করতে বলছে, পারবা না এটা, তোমরা কিন্তু এখন কনসেপ্ট বুঝো। দেখো তাহলে কেন্দ্র যদি বের করতে বলছে, কেন্দ্র বের করার জন্য আমি কি করব, পুরো ইকুয়েশনটাকে আগে যেহেতু x স্কয়ার আর y স্কয়ার সহগ হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিব।
ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে এখানে পাবো হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড প্লাস 1/3x মাইনাস 2/3y প্লাস 1/6 ইকুয়ালস হচ্ছে 0। স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, দেখছো স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। এখন যেহেতু এটি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, এখন একটা কাজ করো, কেন্দ্র বলছে না, তাহলে x এর সহগকে -2 দিয়ে ভাগ করো। x এর সহগ হচ্ছে 1/3, x এর সহগ হচ্ছে 1/3, এটাকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো একটা মাইনাস আসবে, তারপর হচ্ছে তোমার 3 দুগুণে 6 মানে 1/6, তারপর দাও একটা কমা দাও, তারপর দেখো তোমার হচ্ছে y এর সহগ হচ্ছে কত, y এর সহগ হচ্ছে তোমার -2/3, কোএফিশিয়েন্ট অফ y is -2/3, তাহলে এটাকে যদি তুমি হচ্ছে -2 দিয়ে ভাগ দাও, মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস, আর 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে আবার 1/3। তার মানে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -1/6 1/3। দেখো কোথায় আছে -1/6 1/3, অপশন এ তে নাই। -1/6 হওয়ার কথা, এখানে আছে পজিটিভ, এটাও নেই। -1/6 1/3 এটা আছে হচ্ছে আমার অপশন সি তে, এটা আছে হচ্ছে আমার অপশন সি তে। তার মানে আমার 6 এর অ্যান্সার হচ্ছে সি। এই যে তোমরা অনেকে কিন্তু বুঝে ফেলেছো, ঠিক আছে। এই যে তোমরা বুঝে বুঝে ম্যাথটা করতেছো, এখানে হচ্ছে আমাদের আই এডুকেশনের সার্থকতা, বুঝতে পারছো? ঠিক আছে, এখন তো তোমরা পারবা, এখন তো তোমরা অ্যান্সার দিয়ে দেখেই ফেলেছো। এখন কিন্তু তোমরা যদি কেউ শুধু হচ্ছে দেখে দেখে কমেন্ট করো, সেটা তো হচ্ছে না। তোমাদের কাজ হচ্ছে আমার আগে আগে ম্যাথটা করে ফেলা। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমাদের কাছে হচ্ছে খাতা কলম আছে, তোমাদেরকে তো আর আমার মতো তোমাদেরকে বুঝাইতে হচ্ছে না, তোমরা কিন্তু আমার আগে করে ফেলতে পারো। ঠিক আছে, বুঝছো? বুঝছো? তারপর আসো 7 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো নতুন একটা টাইপে চলে আসছি আমরা, নতুন একটা টাইপ। এখানে কি বলছে যে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, আচ্ছা এই রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটা? আমাকে এখানে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, এবং বের করার জন্য আমাকে এখানে ব্যাস দিয়ে দেয়া আছে, বুঝছো? তো এখানে কোশ্চেনে যে কথাটা বলছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু পিকচুরিয়াল প্রেজেন্টেশন দেই, বা তোমাকে ছবি এঁকে বুঝে অ্যাকচুয়ালি তোমাকে কি করতে বলছে। ধরো এই হচ্ছে আমার সেই বৃত্তটা, এই হচ্ছে ধরো আমার সেই বৃত্তটা, এবং এই বৃত্তের কি করছে বুঝছো ওরা? এই বৃত্তের হচ্ছে ওরা এখানে আমার এই যে ধরো এই যে বৃত্তটা, সেটার বৃত্তের যে ব্যাস, সেই ব্যাস হচ্ছে তোমাকে দিয়ে দিছে, বুঝছো? এটাকে মোটামুটি ব্যাস হইছে। আর একটু যদি নিচে যাই, ধরো এই হচ্ছে আমার মোটামুটি একটা ব্যাস, তাহলে এই ব্যাস হচ্ছে তোমাকে দিয়ে দিছে। ব্যাস তো আর দিয়ে দেয় নাই, ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিছে। একটা ব্যাসের প্রান্তবিন্দু বা ব্যাসের একটা প্রান্তবিন্দু হচ্ছে 1,2, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার 1,2, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার 1,2, ধরো এই যে এটা হচ্ছে তোমার 1,2, আর ধরো এটা এই যে প্রান্তবিন্দুটা আছে সেটা হচ্ছে তোমার 2,3। আচ্ছা, এইটাই হচ্ছে তোমার কোশ্চেনে বলছে যে দুইটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে একটা ব্যাস। এই যে ইয়েলো কালার যে তুমি লাইনটা দেখতে পাচ্ছ, বা অরেঞ্জ কালার যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে তোমার একটা ব্যাস দিয়ে দেওয়া আছে। লাল রঙে বোঝা যাচ্ছে না লেখা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি রেড কালারটা কম ইউজ করবো ভাইয়া। দেখো তাহলে এই হচ্ছে তোমার বৃত্ত, তাহলে বৃত্তের জন্য এই যে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেওয়া আছে, এবং বলছে যে এই যে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে তোমার হচ্ছে বৃত্তটা যাচ্ছে। এখন হচ্ছে তোমাদেরকে ভাইয়া একটা ফর্মুলা একটু শিখাই দিই। দেখো যদি ব্যাপারটা এমন হয় যে ধরো তোমাকে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেওয়া আছে, ধরো তোমাকে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেওয়া আছে যে একটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে x1 y1 এবং আরেকটা প্রান্তবিন্দু হচ্ছে x2 y2, এমন যদি হয় যে ধরো তোমাকে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2, তাহলে এবং ওই বৃত্তটা যদি হচ্ছে ওই ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে যায়, মানে ব্যাসটা যদি হচ্ছে ওই বৃত্তেই হয়, ডেফিনেটলি হচ্ছে বৃত্ত ওই ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই বৃত্তের ইকুয়েশনটা হবে হচ্ছে যে এটা, সেই ক্ষেত্রে ওই বৃত্তের ইকুয়েশন হবে এই যে এটা, x - x1। তোমরা যারা পারো তোমরা কমেন্ট করে ফেলো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু হচ্ছে আমার y - y2 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 0, ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 0, বুঝছো? তার মানে ব্যাসের প্রান্তবিন্দু যদি হয় x1 y1 আর আরেকটা প্রান্তবিন্দু যদি হয় হচ্ছে x2 y2, তাহলে এই x1 y1 বা হচ্ছে ওই ব্যাসগামী বা ওই ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এটা, x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। তাহলে তুমি দেখো এটাকে ধরো তুমি x1 আর এটাকে ধরো তুমি y1, এটাকে তুমি x2 ধরো আর এটাকে y2 ধরো। এখন জাস্ট ফর্মুলায় বসো, পেয়ে যাবা, অ্যান্সার পেয়ে যাবা। জাস্ট এখন বসাও পেয়ে যাবা।
তাহলে বসাও, আমার সাথে সাথে বসিয়ে ফেলো। ধরো এক্স মাইনাস x1 কত, x1 হচ্ছে 1, তারপর ইন্টু এক্স মাইনাস x2, x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 2, ওকে ফাইন 2, তারপর হচ্ছে প্লাস y মাইনাস y1 কত, y1 হচ্ছে 2, ওকে, তারপর হচ্ছে y মাইনাস y2 কত, y2 হচ্ছে 3, তাহলে বসাও 3 ইকুয়ালস হচ্ছে 0, ইকুয়ালস হচ্ছে তোমার 0, ঠিক আছে। তো এখন তাহলে একটা কাজ করো, তুমি হচ্ছে এখন এটাকে একটু সিম্পলিফাই করো। তাহলে সিম্পলিফাই করার জন্য আমি জিনিসটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু করি। দেখো কি আছে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো কি পাচ্ছ, x স্কোয়ার, তারপর কি হবে মাইনাস 2x, তারপর হবে হচ্ছে তোমার মাইনাস x প্লাস হচ্ছে তোমার 2। আচ্ছা, তারপর আসো y ইন্টু y, দ্যাট মিনস হচ্ছে প্লাস y স্কোয়ার, তারপর হবে হচ্ছে আমার মাইনাস 3y, তারপর হবে হচ্ছে কত, তারপর হবে হচ্ছে আমার মাইনাস 2y, 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়ালস হচ্ছে 0। দেখছো, এটাই হচ্ছে সেটার, আমি তোমাকে দাগ দিয়ে দেখে এটা হচ্ছে সেটার যে সিম্পলিফিকেশন ভার্সন সেটা। তোমরা কিন্তু অলরেডি হচ্ছে অনেকে বুঝে ফেলছে এটার অ্যান্সার কি হবে। তাহলে আমি যদি হচ্ছে জিনিসটিকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, ধরো এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখলাম, এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমার ওয়াই স্কোয়ার মাইনাস 2x আর x মানে হচ্ছে আমার মাইনাস 3x, আচ্ছা, তারপর মাইনাস 3y আর মাইনাস 2y, দ্যাট মিনস হচ্ছে আমার মাইনাস 5y, তারপর দেখো প্লাস 6 ইকুয়ালস হচ্ছে 0। দেখো এই ইকুয়েশনটা কোথায় আছে একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 3x মাইনাস 5y, আচ্ছা এখানে একটু বাদ আছে, সেটা হচ্ছে কি প্লাস 2 আর প্লাস 6, এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস 2 আর প্লাস 6, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে দেখো আমার প্রথম যে অপশনটা সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y প্লাস 8, তার মানে আমার এটা অ্যান্সার হচ্ছে ভাই অপশন এ, অপশন এ। এই যে অনেকেই কিন্তু হচ্ছে অ্যান্সার করে ফেলেছো, যেমন শাবনাজ, সাবিনা, তারপর হচ্ছে আভিহামিম, তোমরা কিন্তু এটা অ্যান্সার করে ফেলেছো যে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। তার মানে এবার কি তোমরা পারবা যে যদি তোমাকে একটা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেওয়া থাকে তাহলে ওই বৃত্তের সমীকরণটা ডিটারমাইন করতে। আমি তোমাদেরকে আরেকবার বলি, যদি ব্যাসের প্রান্তবিন্দু x1 y1 এবং আরেকটা প্রান্তবিন্দু x2 y2 হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস হচ্ছে 0। তারপর x1 y1 x2 y2 এর ভ্যালু বসাই দিবা, একটু ক্যালকুলেশন করবে, অ্যান্সার পেয়ে যাবা। বুঝছো? না বি হবে না, 7 এর বি হবে না ভাইয়া, 7 এর অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন এ। বিতে হচ্ছে দেখো, বিতে আছে হচ্ছে প্লাস 5y, কিন্তু আমার এখানে হচ্ছে মাইনাস 5y হবে না। তারপর অপশন সিতে দেখো, এখানে আছে মাইনাস 3x, এখানে আছে প্লাস 3x, হবে না, এটাও প্লাস 3x হবে না, তার মানে এটা অ্যান্সার হচ্ছে কত, অপশন এ। বুঝছো? কনফিউশনে ভোগা যাবে না, ঠিক আছে। সাইনগুলোর দিকেও তাকাও, যদিও 5y কিন্তু এটা কিন্তু প্লাস 5y, এখানে হবে হচ্ছে আমার মাইনাস 5y। বুঝতে পেরেছো? তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো এখানে কি বলছে এটা একটু বুঝো। দেখো কেন্দ্র দিয়ে দেয়া আছে, কেন্দ্র দিয়ে বলছে যে বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটির ব্যাস কত। কেন্দ্র দিয়ে তোমাকে বলছে যে এটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে এটার ব্যাস কত। একটা জিনিস আগে একটু তোমরা আগে বুঝো, কি বলছে যে একটা বৃত্ত সেটা কি কাকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে। তো y অক্ষকে যদি স্পর্শ করে ধরো বৃত্তটা হচ্ছে তাহলে যে এটা, ধরো তোমার যে বৃত্তটা সেটা ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার বৃত্ত। এখন এই বৃত্তটা কি করছে ভাইয়া বলো তো, বৃত্তটা হচ্ছে তোমার y অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই ধরো হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক আছে, এই ধরো হচ্ছে আমার y অ্যাক্সিস। তো যেহেতু y অ্যাক্সিস কি স্পর্শ করছে তাহলে আমি y অ্যাক্সিসটাকে এই বৃত্তের সাথে হচ্ছে অ্যাটাচ করে দিলাম। তারপর ধরো যেহেতু y অ্যাক্সিস আঁকছি, আমার তো এখন হচ্ছে একটা x অ্যাক্সিসও আঁকতে হবে, এই হচ্ছে ধরো আমার x অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে x অ্যাক্সিসটাকে ধরো হচ্ছে আমি এই কালারে কালি দিলাম। আচ্ছা, তো এখন দেখো একটা জিনিস, ধরো এই হচ্ছে আমার যে বৃত্তটা না, আমি ধরো এখানে বৃত্তের একটা কেন্দ্র দিলাম, এই হচ্ছে ধরো আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রটা কি ঠিকঠাক মতো আছে? মোটামুটি ঠিকঠাক মতো আছে। তাহলে তুমি দেখো তোমার যে হচ্ছে তোমার যে কন্ডিশনটা ছিল একটা বৃত্ত, সেই বৃত্তটা y অ্যাক্সিস কি স্পর্শ করলো, তাহলে এই হচ্ছে ধরো তোমার y প্রাইম বা y অ্যাক্সিস, আর এই হচ্ছে ধরো তোমার x, আর এটা হচ্ছে তোমার x প্রাইম মানে হচ্ছে তোমার x অ্যাক্সিস। তো তাহলে তুমি একটা জিনিস দেখো, ধরো আমি ধরে নিলাম যে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, কারণ তোমাদের বইগুলোতে সাধারণত বৃত্তের কেন্দ্র হিসেবে h, k ধরা হয়, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এখন এখানে একটা জিনিস দেখো,
দেখো বৃত্তটা ওয়াই অ্যাক্সিসকে কোন বিন্দুতে স্পর্শ করছে, ধরো এই যে এই বিন্দুটাতে স্পর্শ করছে, বৃত্তটা ওয়াই অ্যাক্সিসকে কিন্তু এই বিন্দুতে স্পর্শ করছে, তাই না? ধরো আমি তাহলে এটাকে হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে এই বিন্দুতে বৃত্তটা কিন্তু স্পর্শ করছে। এখন বলো তো ভাইয়া, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তের এক্স এর স্থানাঙ্ক বা ভুজ এটা হয়ে যাবে হচ্ছে 0, এটা হয়ে যাবে কি 0। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে ডেফিনেটলি আমার ভুজের মান তো 0, এই ব্যাপারে তো কোনো ডাউট নাই। আর দেখো তো এই যে বৃত্তের সেন্টারটা সেটা হচ্ছে কতটুকু দূরত্ব অবস্থিত। তুমি যদি হচ্ছে একটু জিনিসটাকে ভালো মতো এঁকে দেখো, বৃত্তের সেন্টারটা হচ্ছে ধরো এখান থেকে এইচ একক দূরত্বে অবস্থিত। তাহলে বৃত্তের সেন্টারটা যদি এখান থেকে এইচ একক দূরত্ব অবস্থিত হয়, তাহলে এই যে বৃত্তটা সেটা বলতো কত বিন্দুতে ছেদ করে? 0, কে বিন্দুতে ছেদ করে না? দেখো 0, কে বিন্দুতে ছেদ করে না। আমার বৃত্তটার লম্বিক যে দূরত্ব বা লাম্বিক যে দূরত্ব সেটা কত? এখানে কে, তাই না? সেটা হচ্ছে কে। তাহলে বুঝছো ভাইয়া এটার অ্যান্সার কত হবে? বা হচ্ছে তোমার বৃত্তটা ওয়াই অক্ষকে কে বিন্দুতে 0, কে বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু বুঝছো, এটা কিন্তু আমাদের নেক্সটে যে ম্যাথগুলো আছে সেখানে লাগবে, নেক্সটের ম্যাথগুলোতে লাগবে। তাহলে তুমি দেখো এই যে দাগটা আমি দিলাম, এটা কিন্তু আমার এখন বৃত্তের একটা ব্যাসার্ধ, এটা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের প্রান্তবিন্দু হচ্ছে 0, কে, আর এটা হচ্ছে h, কে। তাহলে দেখো বৃত্তের বা কোন একটা সরলরেখার তুমি দুটা প্রান্তবিন্দু জানো, তাহলে তুমি কি ওই সরলরেখার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা না? তাহলে এটাকে যদি তুমি একটা সরলরেখা ধরো বা এই যে ব্যাসার্ধ আছে, তাহলে এই ব্যাসার্ধের লেন্থ বা দৈর্ঘ্য কত হবে, বা এটার ব্যাসার্ধ কত হবে? তাহলে এই সরলরেখার দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও, তাহলে কত হবে? তোমার এই 0 - h হোল স্কয়ার প্লাস কে মাইনাস কে হোল স্কয়ার, তাহলে কত আসে দেখো, ইকুয়ালস টু আসে হচ্ছে তোমার h, কে মাইনাস কে করে ফেলে 0, আর h কি স্কয়ার করলে মাইনাস h কি স্কয়ার করলে হবে হচ্ছে তোমার h স্কয়ার, আর এটাকে তুমি রুট করে ফেললে আসতেছে হচ্ছে তোমার কত? h। তাহলে দেখো তো ভাইয়া এই এইচটা কি ছিল? এই এইচ ছিল আমার এই বৃত্তের কেন্দ্রের কোটির মান, আমার এই বৃত্তের কেন্দ্রের কোটির মান ছিল হচ্ছে আমার এইচ, তাই না? তাহলে তুমি এখান থেকে এই ডিসিশন দিতে পারো না যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, ওই বৃত্তের কেন্দ্রের কোটি লিখে এখানে হচ্ছে একটা পরম মান দিয়ে রাখো, ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। বুঝতে পারছো অ্যাবসলিউট ভ্যালু কেন দিছে ভাইয়া? কারণ এটা তো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কখনোই কি হয় না, ব্যাসার্ধ কখনোই হচ্ছে তোমার নেগেটিভ হয় না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, ব্যাসার্ধ, ব্যাস এগুলো কখনো কি হয় না, নেগেটিভ হয় না। দুনিয়া উল্টে যাবে, কিন্তু লেন্থ কখনো নেগেটিভ হইতে পারে না। তো তাহলে তুমি দেখো যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সেটার ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। একটু ভুল লিখছে ভাইয়া, ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান, এখানে ভুজ লিখো, ভুজ লিখে পরম মান দিয়ে রাখো, ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। তো তাহলে তুমি এখানে দেখো এই যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র কত? সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে -7 আর হচ্ছে 8। তাহলে -7 আর 8 যদি হয়, তাহলে এই বৃত্তের ভুজ কত? এই বৃত্তের ভুজ হচ্ছে -7। তো তাহলে -7 যদি ভুজ হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে শুধুমাত্র 7, এই বৃত্তের ব্যাসার্ধ হবে তাহলে 7। কেন 7 হবে? কারণটা হচ্ছে আমার তো -7, ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে -7টা কি হয়ে যাবে? আমার +7 হয়ে যাবে। আর ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে সেটার ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হবে হচ্ছে তোমার 7 × 14, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে সি। এটার অ্যান্সার হবে তাহলে কত? এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি বা 14। আচ্ছা, তুমি যারা বুঝো না, এখন আমি তোমাকে বলি, একটু লিখো আমার সাথে সাথে, লিখে ফেলো। কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান, ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। এখানে এইচ কি? এইচ হচ্ছে আমার সেই বৃত্তটার যে ভুজ সেটা। বুঝতে পারছো? এবার বুঝছো তুমি? এবার বুঝছো? ঠিক আছে, যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। আমি জাস্ট এই জিনিসটাকে তোমাকে প্রুফ করে দেখাইছি, এই জিনিসটা তোমাকে প্রুফ করে দেখাইছি। বুঝতে পারছো? তুমি চাইলে জিনিসটা এভাবে মনে রাখতে পারো। তুমি যদি হচ্ছে জিনিসটা এভাবে মনে রাখতে চাও, তাহলে সেভাবে মনে রাখতে পারো। আর যদি ভাবো বা হচ্ছে যদি কোশ্চেনটা করো যে ভাইয়া কিভাবে ভুজের সমান হয়, ওই যে কিভাবে আনসার দেওয়ার জন্য আমি তোমাকে ফিগার এঁকে দেখাইছি, কিভাবে আনসার দেওয়ার জন্য আমি তোমাকে ফিগার এঁকে দেখাইছি।
বুঝতে পারছো? তাহলে আমি আবার বলি, কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। এখন আবার কোশ্চেনের দিকে তাকাও, এই বৃত্তের কেন্দ্র কত -7,8, তাহলে এটা কাকে স্পর্শ করছে? ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? এই বৃত্তের কেন্দ্রের যে ভুজ, বৃত্তের ভুজে কেন্দ্রের ভুজ কত? -7, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 7, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে হচ্ছে আমার এটার দ্বিগুণ বা 7 গুণা 14, দ্যাট মিন্স হচ্ছে 14 একক বা 14 একক। বুঝছো এবার? 14 ইউনিট, ঠিক আছে? বুঝছো এবার? বুঝছো তোমরা 8 নাম্বারটা? আচ্ছা 8C, তাহলে এবার তোমরা কিন্তু বুঝে ফেলছো। এখন আসো 9 নাম্বার। এখন হচ্ছে তোমাকে সেম জিনিস বলছে, কিন্তু বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, না করে বলছে যে এবার এক্স অক্ষকে স্পর্শ করে। তার আগেরটাতে ছিল ওয়াই অক্ষকে স্পর্শ করে, এবার বলা হয়েছে যে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে। বুঝতে পারছো? তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তোমাদেরকে হচ্ছে এটাও একটু প্রমাণ করে দেখায় যে এক্স অক্ষকে স্পর্শ করলে আসলে কি হয়। দেখো, ধরো এই হচ্ছে আমার একটা বৃত্ত, ধরো এই হচ্ছে আমার একটা বৃত্ত, ঠিক আছে? এখন এই বৃত্তটা কাকে স্পর্শ করছে? এই বৃত্তটা ধরো তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? ধরো এই বৃত্তটা আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, যেটা কিনা তোমার এই বৃত্তটাকে স্পর্শ করলো। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস আঁকছি, আমি হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিসটা এঁকে ফেলি। এই ধরো হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এই হচ্ছে ধরো তোমার ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে ধরো তোমার এক্স অ্যাক্সিস। এই হচ্ছে এক্স আর এক্স প্রাইম। তো এই বৃত্তের কেন্দ্র যদি হয় ধরো তোমার এইচ কমা কে, এই বৃত্তের কেন্দ্র যদি ধরো তোমার এইচ কমা কে হয়, তাহলে এই বৃত্তের ধরো একটা ব্যাসার্ধ যদি তুমি আঁকো, ধরো এই বৃত্তের ব্যাসার্ধ, ধরো এই হচ্ছে তোমার বৃত্তের একটা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে আমি আরেকটু এই পাশে নিয়ে যাই, ওকে? তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ তোমার এক্স অ্যাক্সিসকে কত বিন্দুতে ছেদ করে? দেখো, এক্স অ্যাক্সিসে ওয়াই এর মান হবে 0, তাহলে এইখানে ছেদ করে হচ্ছে তোমার এইচ কমা 0 বিন্দুতে। তাহলে দেখো এইখানে যে বিন্দুটাতে ছেদ করলো, ধরো আমি এটাকে হচ্ছে অন্য একটা ডিফারেন্ট কালারের কালি দিয়ে দেখাই। এই কালারটা দিয়ে যদি আমি দেখাই, তাহলে ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে h,0 বিন্দুতে। তাহলে তুমি দেখো এই যে ব্যাসার্ধের দুটো প্রান্ত বিন্দু তুমি জানো, একটা হচ্ছে h,k, এটা হচ্ছে h,0। তাহলে বলো তো এই ব্যাসার্ধের লেন্থ বা এই ব্যাসার্ধের বা এই যে সরল রেখা সেটার দৈর্ঘ্য কত হবে? এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, বা এই যে সরল রেখাটা, এই সরল রেখার দৈর্ঘ্য হবে দেখো h মাইনাস এইচ হোল স্কোয়ার, h মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে তোমার কে মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, এটা ইকুয়ালস হচ্ছে তোমার কি? কে। তাহলে বুঝো তো এই যে কে পাইছো সেটা কি? সেটা হচ্ছে আমার এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের লেন্থ তুমি কত পাইলা, বা এটার দৈর্ঘ্য তুমি পাইছো হচ্ছে কে। তাহলে এটা তুমি কখন পাইলা? এই কে বা এই দৈর্ঘ্যটা তুমি কখন পাইলা? যখন একটা বৃত্ত এক্স অ্যাক্সিসকে ছেদ করে, সরি এক্স অক্ষকে স্পর্শ করে, ছেদ করে না, এক্স অক্ষকে স্পর্শ করে। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তখন আবার এই কে কি? এই কে হচ্ছে দেখো তোমার এই বৃত্তের কোটির মান। এই কে হচ্ছে আবার তোমার এই বৃত্তের কোটির মান। তাহলে তুমি এখান থেকে বলতে পারো না ভাইয়া যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান? তাহলে এটা তোমাকে লিখে দেই, লিখো। তাহলে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। পরম মান কেন দিয়ে দিছে বা অ্যাবসলিউট ভ্যালু কেন দিয়ে দিছে? কারণ ব্যাসার্ধ, ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কখনো নেগেটিভ হয় না। এখন দেখো, এখন এবার কোশ্চেনের দিকে আসো। এগুলো ছিল হচ্ছে আমার বেসিক। এখন কোশ্চেনটা সলভ করো। দেখো কি বলছে, এই হচ্ছে আমার কেন্দ্র দিয়ে দেওয়া আছে, কেন্দ্র দিয়ে বলছে এটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাস কত হবে? ব্যাস নির্ণয় করার আগে ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ কি হবে? এক্স অক্ষকে যদি স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে এই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। এখানে কোটি কত? কোটি হচ্ছে 1। তাহলে কোটি যদি 1 হয়, তাহলে ব্যাসার্ধ হবে এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার 1। আর ব্যাসার্ধ যদি 1 হয়, ব্যাস কত হবে? ব্যাস হবে হচ্ছে আমার 1 × 2, দ্যাট মিন্স হচ্ছে আমার 2। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া কত? এটা অ্যান্সার হবে ভাইয়া অপশন সি বা 2। বুঝছো তোমরা? বুঝছো? এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। দেখি কারা কারা অ্যান্সার করেছো। যেমন আভিয়া মিম বুঝেছো, সুলাইমান আলী বুঝেছো, শাবনাজ সুইটি তুমিও বুঝে ফেলেছো, সুমাইয়া তুমি অ্যান্সার করছো 9C। এই বুঝছো তোমরা? তার আগের বার যে বলতেছিল আরেকবার বুঝাই দাও, সেম জিনিস আমি কিন্তু তোমাদেরকে আরেকবার বুঝাই দিছি। এক্স অক্ষকে, এখন তোমাদেরকে দুইটা জিনিস আরেকবার রিপিট করি। এক্স অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। লিখছো? খাতায় লিখছো? এই লাইনটা বড় করে লিখে রাখো,
এই লাইনটা বড় করে লিখে রাখো, ওয়াই অক্ষক স্পর্শ করলে কি হবে, এক্স অক্ষক স্পর্শ করলে কি হবে, ভাইয়া যেভাবে বলছে ঠিক সেভাবে লিখে রাখো এবং সেটা নোট ডাউন করে আমাদের গ্রুপে আজকে পোস্ট করে দিও। বুঝতে পারছো? ঠিক এইভাবে যদি মনে থাকে, কারণ পরীক্ষার হলে বসে বসে তো ভাইয়া তুমি এভাবে ডিরাইভ করতে পারবা না, তোমার তো টাইম নাই এমসিকিউ তো ভাইয়া। বুঝতে পারছো? তুমি যে ভাববা, তুমি যে এভাবে বসে বসে ভাইবা যে বের করবা যে এটা যদি এটা হয় তাহলে এটা আমি হচ্ছে সরল রেখার দৈর্ঘ্য বের করলাম, টাইম নেই তো। মেমোরাইজিং, মনে রাখা, প্র্যাকটিস করে করে মনে রাখা। এখন দেখো, এখন যদি আমি নেক্সট ম্যাথে যাই, এখন কিন্তু তোমরা পেরে যাবা। দেখো সেম টাইপের একটা ম্যাথ, সেম টাইপের একটা ম্যাথ। কি বলছে যে কেন্দ্র দিয়ে দেয়া আছে এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এই তোমরা পারবা না এখন, এটা বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে বলছে, তাহলে এখন তো তোমাদের পারা উচিত এক্স অক্ষকে স্পর্শ করলে ওর ব্যাসার্ধ কত হবে। তো আমি বলার আগে তোমরা বলে ফেলো তো কি হবে এটার অ্যান্সার। এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র হবে বা ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কোটির সমান, ওই বৃত্তের কোটির সমান। এখানে বৃত্তের কোটি কত, এখানে বৃত্তের কোটি হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে আমার 4 একক। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 4 একক। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি বা অপশন বি। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি বা এই যে 4 একক, এটা অপশন বি 4 একক। বুঝতে পারছো? অপশন বি বা 4 একক। তাহলে এটার অ্যান্সার হবে ভাইয়া অপশন বি, 10B। আচ্ছা, পোস্ট করা যাচ্ছে না, আমি ঠিক আছে আমি হচ্ছে তোমাদেরকে বলে দিব যাতে হচ্ছে তোমাদের যারা হচ্ছে প্রাইভেট গ্রুপের মেম্বার আছো তোমরা পোস্ট করো, পোস্ট করার পর যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? ওই যে আমাদের এইটার জন্য যে গ্রুপটা, এই যে এইচএসসি 25 ম্যারাথন সায়েন্স যে গ্রুপটা আছে সেখানে, অথবা তোমরা চাইলে আইডিওকেশনের অফিসিয়াল পেজেও তোমরা কিন্তু চাইলে পোস্ট করতে পারো। যদি প্রাইভেট গ্রুপে পোস্ট করতে না পারো, আইডিওকেশনের যে অফিসিয়াল পেজ আছে সেখানে হচ্ছে তুমি কিন্তু পোস্ট করে ফেলতে পারো। দেখো এই ম্যাথগুলা তো তোমরা শিখতেছো, কিন্তু আজকের দিনের জন্য তুমি এই যে কনসেপ্টগুলো শিখতেছো এটা তোমার কাজে লাগবে। ঠিক সেম ম্যাথ তো হয়তো আসবে না, কিন্তু ওই যে কনসেপ্টটা যে শিখে ফেলছো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে। সেম টু সেম ম্যাথ তো তোমার ভাই আসবে না। তো এটা ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 17 সালে একবার চলে আসছে, সেম ম্যাথ তো আসবে না, কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বা প্রথম থেকে যে ম্যাথগুলো করে আসছে কনসেপ্ট বেসড, এগুলো কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে তুমি আর কিছু করো আর না করো ভাইয়া, আমরা যে ফর্মুলাগুলো শিখতেছি বা যে কনসেপ্টগুলো শিখে ফেলতেছি এগুলো একটু মনে রাখো, ওইগুলোকে একটু নোট ডাউন করে রাখো। ঠিক আছে? তাহলে 10 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া 10B। তারপর আসো, তারপর দেখো তোমার 11 কোশ্চেন নাম্বার 11 একটু দেখো। এই পারবা, এটা পারবা। সেম জিনিস কি বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, ফাইন। কেন্দ্র দিয়ে দেয়া আছে, কোন অক্ষকে স্পর্শ করে সেটা দিয়ে দেয়া আছে, কিন্তু এবার আর তোমাকে ব্যাসার্ধ বের করতে বলে নাই, এবার বলছে এটা সমীকরণ বের করতে, এবার বলছে সমীকরণ বের করতে। তো এখানে তোমরা কিন্তু মোটামুটি একটা জানো যে কোন একটা বৃত্তের কেন্দ্র যদি দিয়ে দেয়া থাকে, ধরো কোন একটা বৃত্তের কেন্দ্র যদি হচ্ছে h, k হয় এবং ওই বৃত্তের ব্যাসার্ধ যদি হচ্ছে তোমার r হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণটা হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার r স্কয়ার। তার মানে এই বৃত্তের সমীকরণ বের করার জন্য তোমার ব্যাসার্ধ লাগবে, কিন্তু এখানে ডিরেক্টলি ব্যাসার্ধ দিয়ে দেয়া নেই, কিন্তু ইনডাইরেক্টলি তোমাকে এখানে ব্যাসার্ধ কিন্তু বলে দেয়া আছে। দেখো তো বলছে না যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। তাহলে এখানে বৃত্তের কোটি কত, এখানে বৃত্তের কোটি হচ্ছে -3, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার কি 3। তাহলে তুমি এখান থেকে জাস্ট এখন ভ্যালুগুলা বসাও। এখানে h এর মান হচ্ছে কত, এখানে h এর মান হচ্ছে 2 আর k এর মান হচ্ছে তোমার কত -3। তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে তোমার x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার 3 স্কয়ার। দেখো তো ভাইয়া পাইছো কিনা এটার অ্যান্সার। দেখো দেখো এখানে একটাতে আছে হচ্ছে 2 স্কয়ার, এটা হবে না, আবার এটাতেও আছে 2 স্কয়ার, এটা হচ্ছে হবে না। ঠিক আছে? এখন তাহলে দেখো তো কোনটা x - 2, এটা তো x - 2, এটা তো x - 2, তারপর হচ্ছে আমার y + 3, এখানে আছে হচ্ছে আমার y - 3, এটাও হবে না। তার মানে আমার 11 এর অ্যানসার হচ্ছে আমার অপশন ডি। 11 এর অ্যানসার হচ্ছে ভাই আমার অপশন ডি। এই যে অনেকে কিন্তু বুঝে ফেলেছো। দেখছো তোমার এখানে কি জিনিস, তোমার এখানে ট্রিক্স কোনটা জানো? তোমার এখানে ট্রিক্স হচ্ছে যে তোমাকে এখানে ব্যাসার্ধ বলে দেয় নাই, কিন্তু ব্যাসার্ধ বের করার জন্য তোমাকে ওই কন্ডিশনটা দিয়ে দিছে। এই জিনিসটাই হচ্ছে তোমার এই ম্যাথসের ট্রিক্স। বুঝছো? তোমরা যদি এভাবে বুঝো, ধরো তুমি হচ্ছে এই ইকুয়েশনটা সবাই জানে ভাইয়া, এখন এই ইকুয়েশনটা কিন্তু সবাই জানে, যে ধরো মোটামুটি এই ইন্টারমিডিয়েটে পড়ে, যে ধরো জীবনে স্কুল কলেজে কোনোদিন যায় না, সেও কিন্তু এই ইকুয়েশনটা জানে।
কিন্তু তোমার মধ্যে আর ওই ছেলেটার মধ্যে পার্থক্য কি জানো, এখানে যদি আর এর ভ্যালুটা ডিরেক্ট দিয়ে দেয়া না থাকে বা যদি ডিরেক্ট বলে দেওয়া না থাকে যে ব্যাসার্ধ কি, সে বের করতে পারবে না। কিন্তু তুমি তো জানো আর এর ভ্যালু দিয়ে দেওয়া নাই বা ব্যাসার্ধ দিয়ে দেওয়া নাই, কিন্তু ব্যাসার্ধ বের করার জন্য প্রয়োজনীয় স্টেটমেন্ট বা কন্ডিশন তোমাকে দিয়ে দেওয়া আছে, তার মানে তুমি কিন্তু ব্যাসার্ধ বের করতে পারবা। তো এখানে x অক্ষকে স্পর্শ না করে যদি বলতো y অক্ষকে স্পর্শ করে, তাহলেও কিন্তু তুমি বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারতা না ভাইয়া, বলো? আচ্ছা, তারপর আসো, এই যে অনেকে কিন্তু অ্যান্সার করে ফেলছে 11D। তারপর আসো, দেখো সেম জিনিস, ও না সেম জিনিস না, এখানে দেখো কি বলছে যে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে বলছে কি বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। নতুন কনসেপ্ট আসছে, আসো কনসেপ্টটাকে বুঝে ফেলি। খণ্ডিতাংশ কি? খণ্ডিতাংশ, ধরো তোমার একটা বৃত্ত, ধরো তোমাকে একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই হচ্ছে ধরো তোমার বৃত্তের ইকুয়েশন। এই বৃত্তের ইকুয়েশন দিয়ে তোমাকে বললো যে x অক্ষের খণ্ডিতাংশের মান বের করতে। ধরো তোমাকে বললো যে x অক্ষের খণ্ডিতাংশের মান লিখো। খণ্ডিতাংশ বানানটা ঠিক আছে নাকি একটু দেখো। খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ হবে হচ্ছে তোমার, তুমি চাইলে এখানে ইকুয়ালস টু দিতে পারো, কোলন না দিয়ে তুমি এখানে ইকুয়ালস টু দিতে পারো। ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 2√g স্কয়ার মাইনাস হচ্ছে c। আর যদি বলে যে y অক্ষের খণ্ডিতাংশ, সেই ক্ষেত্রে হবে হচ্ছে, লিখো এইটা লিখে রাখো, নতুন কনসেপ্ট তো আবার একটু লিখে রাখো। y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশের পরিমাণ লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। খণ্ডিতাংশের পরিমাণ হবে হচ্ছে তোমার 2√f স্কয়ার মাইনাস হচ্ছে c, 2√f স্কয়ার মাইনাস হচ্ছে c। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার কনসেপ্ট বা থিওরি, ঠিক আছে? এখন আসো, তোমরা বুঝে ফেলছো তো? বুঝছো? x অক্ষের খণ্ডিতাংশ হবে হচ্ছে 2√g স্কয়ার মাইনাস c, আর y অক্ষের খণ্ডিতাংশ হবে 2√f স্কয়ার মাইনাস c। এখন আসো ম্যাথের ক্ষেত্রে আসো, এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ, কিন্তু কথা হলো যে আমার তো ভাই এখানে বৃত্তের ইকুয়েশনই নাই, আমি f আর g কই থেকে পাবো? তার মানে তোমাকে আগে বৃত্তের ইকুয়েশনটা বের করে ফেলতে হবে, তাই না? তোমাকে বৃত্তের ইকুয়েশন লিখবা, তারপরে না তুমি এখান থেকে হচ্ছে f আর g পাবা। ধরো তুমি যেহেতু এখানে 3 আছে, বুঝাই যেতেছে যে f হবে হচ্ছে তোমার 3, কিন্তু c তো বের করতে হবে, c তো তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তার মানে c বের করার জন্য হইলো তোমাকে বৃত্তের ইকুয়েশনটা লিখতে হবে। এখন বৃত্তের ইকুয়েশন বের করার জন্য তোমাকে এখানে সেন্টার দিয়ে দেয়া আছে, আর কি দিয়ে দেয়া আছে? আবার রেডিয়াস তো দিয়ে দেয়া নাই। কিন্তু তুমি তো এখন জানো যে এটা রেডিয়াস কত হবে, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তার মানে এই বৃত্তের রেডিয়াস হবে হচ্ছে এই যে বৃত্তের যে কোটির মান, তার মানে এই বৃত্তের রেডিয়াস হবে হচ্ছে তোমার কত? এই বৃত্তের রেডিয়াস হচ্ছে তোমার r = 3। তাহলে এই বৃত্তের সমীকরণটা হবে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার 3 স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন এই বৃত্তটাকে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, আগেরটার মতো করে নিয়ে যাও। তাহলে একটু সিম্পলিফাই করো, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, তাই না? 6y প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানেও 9। তাহলে এখন বলো তো নেক্সট লাইনটা কি হবে? তুমি যদি একটু সাজায় গুছাই লিখো, x স্কয়ার আর y স্কয়ারকে একসাথে রাখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। এই যে এই 9 আর এই 9 কাটাকাটি যায়। তাহলে তুমি দেখো তোমার এখানে f এর মান, f হচ্ছে তোমার কত? f হচ্ছে তোমার এখানে 3 -2 দিয়ে ভাগ করে দিছি আর কি, ঠিক আছে? -2 দিয়ে ভাগ করে দিছি। এখন ধরো তুমি যদি এখানে শুধু 2 দিয়ে ভাগ করে দাও তাহলে অসুবিধা নাই, ঠিক আছে? কেন্দ্র দ্বারা বের করতেছে, আর c এর মান হচ্ছে তোমার c কষ্ট হচ্ছে 4। তোমাকে কি বলছে? y অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছে না? y অক্ষের খণ্ডিতাংশ বের করার ফর্মুলাটা মাত্র শিখছি, কি? 2√f স্কয়ার মাইনাস হচ্ছে c। তো তুমি কিন্তু হচ্ছে f এর মান বের করছো। f এর মান কত পাইছো? f এর মান পাইছো হচ্ছে তোমার 3। তো তাহলে এখান থেকে লিখতে পারো ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দিয়ে লিখো f স্কয়ার মানে হচ্ছে তোমার 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর তারপর হচ্ছে মাইনাস c এর মান কত? c এর মান হচ্ছে 4, তার মানে হচ্ছে -4। তাহলে দেখো তো ভাইয়া কত পাও তুমি? এখান থেকে পাও হচ্ছে 2√9, আর 9 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 5, তার মানে তোমার এটা आंसर হচ্ছে 2√5, 2√5। তাহলে এটার आंसर কত হবে ভাইয়া? এটা आंसर হবে হচ্ছে 2√5। বুঝছো তোমরা? বুঝছো? ইজি কিন্তু। দেখো y অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা তুমি জানো,
ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ইকুয়ালস টু হবে তোমার 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। কিন্তু এখানে তো তুমি এফও জানো না সিও জানো না, এফ হয়তো জানো যে কেন্দ্র তুমি জানো, কিন্তু সি তো জানো না। সি বের করার জন্য তোমাকে আগে ইকুয়েশন বের করা লাগবে, ইকুয়েশন বের করার জন্য তোমাকে কেন্দ্র দিয়ে দেওয়া আছে এবং শুধু কেন্দ্রই দিয়ে দেওয়া আছে, আবার রেডিয়াস দিয়ে দেওয়া নেই। এখন রেডিয়াস বের করার জন্য তোমাকে আবার বলে দিছে যে এটা এক্স অক্ষকে স্পর্শ করে। এটা কিন্তু মোটামুটি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, বুঝছো? কত কিছু বের করতে হবে। তুমি যদি এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় এটা যদি না বুঝো তাহলে তুমি রেডিয়াস বের করতে পারবা না, আর রেডিয়াস বের করতে না পারলে তুমি ইকুয়েশন বের করতে পারবা না, ইকুয়েশন বের করতে না পারলে তুমি সি এর মান বের করতে পারবা না, সি এর মান বের করতে না পারলে তুমি হচ্ছে খণ্ডিতাংশ বের করতে পারবা না, বুঝছো? অনেক কিছু, মানে কয়টা কনসেপ্ট লাগতেছে তোমার। হচ্ছে ফার্স্টে এই বেজ ইকুয়েশনটা জানা লাগবে, আর এর মান বের করার জন্য এক্স অক্ষকে স্পর্শ করলে কি ঘোড়ার ডিম হয় সেটা তোমার জানা লাগবে, তারপর আবার ওয়াই অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলাটা জানা লাগবে। মানে একটা ম্যাথের মধ্যে তোমার 3টা কনসেপ্ট লাগতেছে, বুঝছো? তুমি যদি না জানতা তাহলে কিন্তু তুমি পারতা না। এখন জানো, এখন পারো, ব্যাস। তাহলে এটার অ্যান্সার হবে কত ভাইয়া? 2 রুট ওভার 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 রুট ওভার 5 বা অপশন সি। তাহলে 12 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন সি। দেখি কারা কারা পেরেছো এটা। মাত্র 2 জন পারছো, সোলেমান আলী আর শাবনাজ। তোমরা 2 জন বলেছো যেটা অ্যান্সার হবে বা এটার অপশন হবে সি, অপশন সি। তোমরা কি পারবা এবার? বুঝছো তোমরা? পারবা তো, তাই না? আচ্ছা, তারপরের ম্যাথে যাই, চলো। দেখো তোমাদের যেহেতু এটা ভাইয়া ফাইনাল রিভিশন, বুঝছো, পরীক্ষার তো আর বেশি দিন নাই। আজকে হচ্ছে কত? 29 তারিখ, তাই না? 29 তারিখ যদি হয় তোমাদের 27 দিন বা হচ্ছে 26 দিনের মতো আছে। আজকে 29, হ্যাঁ, তো ধরো 26 দিনের মতো আছে, বুঝছো? তো ধরো তুমি যদি ভেবে রাখো যে আজকে না পড়ে কালকে পড়বো, আর টাইমই নাই। হাতে আছে 26 দিন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কতগুলো চ্যাপ্টার, আবার বাংলা, ইংলিশ, আইসিটিও আছে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমার জন্য এটাই ধরো নাও তোমার জন্য ফাইনাল রিভিশন, বুঝছো? একদম সিরিয়াসলি করো। ভাইয়া যে নোটগুলো বলতেছে এগুলো নোট ডাউন করে রাখো, কাজে লাগবে, বুঝছো? না হয় এই যে বৃষ্টির দিনে এই যে ঘুমানো থেকে বাদ দিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি, ফর ইউর বেটারমেন্ট, বুঝতে পারছো? দেখো এখানে দেখো কি বলছে, একটা বৃত্তর ইকুয়েশন দিয়ে দেয়া আছে, বলছে যে এটা হচ্ছে একটা তোমার বৃত্ত, ওকে ফাইন, এবং বলছে যে বৃত্ত ধারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো এক্স অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা কি? এক্স অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা হচ্ছে 2g স্কয়ার মাইনাস সি। এই হচ্ছে তোমার এক্স অক্ষের খণ্ডিতাংশ। এখন তুমি দেখো এখানে জি এর মান কত, এখান থেকে তুমি জি এর মান পাচ্ছ হচ্ছে 2 আর সি এর মান পাচ্ছ হচ্ছে তুমি -12। জি এর মান পাচ্ছ 2 আর সি এর মান পাচ্ছ -12। তাহলে এখন বসাও, জি এর মান 2 বসাও, তাহলে জি এর মান যদি তুমি 2 বসাও, জি স্কয়ার হবে হচ্ছে তোমার 4, আর এখানে ছিল মাইনাস, আবার এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আর -12 মিলে হয়ে যাবে হচ্ছে আবার তোমার +12। তার মানে তুমি এখান থেকে কত পাও? 2। 12 আর 4 হচ্ছে কত? 16। তাহলে তুমি যদি 16কে রুট করে ফেলো তাহলে তুমি পাবা 4, তার মানে 2 × 4, দ্যাট মিন্স হচ্ছে তোমার 8। তার মানে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে তোমার 8 একক। দেখো তো ভাইয়া কততে আছে, কত নম্বরে আছে? 13 নম্বরের অ্যান্সার হবে তাহলে ভাইয়া 8 একক বা অপশন সি। দেখো 8 কততে আছে? অপশন সি তে আছে, তাই না? এটা একক আছে হচ্ছে তোমার অপশন সি তে। তার মানে 13 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন সি। 13 এর অ্যান্সার হচ্ছে কত? 13 এর অ্যান্সার হচ্ছে অপশন সি, 8 একক। বুঝতে পেরেছো? তার মানে 13 এর অ্যান্সার হচ্ছে অপশন সি বা 8 একক। এবার কিন্তু তোমরা পারতেছো, দেখছো? দেখছো এখন কিন্তু তোমরা পারতেছো। এই তোমরা 4 একক কেন বলো? 13 হবে সি না, 4 একক হবে না ভাইয়া, 2 আছে তো, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, 2 ইনটু এটা 2 × 4 মানে হচ্ছে 8 একক, বুঝছো? 13 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া সি। ওকে ফাইন, তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে সেম, এখানে আগেরবার x অক্ষ করছি, এখন হচ্ছে এখানে বলছে y অক্ষের খণ্ডিতাংশ। ইকুয়েশন দিয়ে দেয়া আছে। সো y অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা কি? 2 √f² মাইনাস হচ্ছে c। দেখো এখানে কি মানটান দিয়ে দেয়া আছে কিনা। এখানে f এর মান কত, এখান থেকে তুমি f এর মান পাবা হচ্ছে 2 আর c এর মান পাবা হচ্ছে তুমি এখান থেকে -1। তো তাহলে এখানে বসাও, তাহলে 2 × f হচ্ছে তোমার 2, তাহলে 2² মানে হচ্ছে 4 আর -c আর -1 মিলে হয়ে যাবে হচ্ছে তোমার +1। তাহলে এটা যে খণ্ডিতাংশ বা ছেদাংশ সেটার দৈর্ঘ্য হবে 2 √5 একক। 2 √5 একক। দেখো তো 2 √5 কততে আছে? এই তোমরা আমার আগে করা উচিত তো ভাই, এটা তো দেখলে বোঝা যায় আমি লিখতেছি করতেছি, তোমরা তো আমার আগে করে ফেলবা। তাহলে আমার 14 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন সি বা 2 √5। তাহলে আমার খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 2 √5 একক। তার মানে আমার 14 এর অ্যান্সার হচ্ছে সি। 14 এর অ্যান্সার হচ্ছে সি। এই যে অনেক অ্যান্সার দিয়ে ফেলেছো, আভিয়া ম্যাম
তারপর হচ্ছে শাবনাজ, তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে ফেলেছো। 14 অ্যান্সার হচ্ছে ভাইয়া সি। বুঝছো তোমরা? এই যে তোমাদের কাছে কিন্তু এখন সহজ লাগতেছে, তোমরা তখন কনসেপ্ট জানো। ধরো তোমাকে যদি বৃত্তের ইকুয়েশন দিয়ে দেওয়াও না থাকতো, তাহলে তুমি বৃত্ত কোনো না কোনো ভাবে নির্ণয় করে ফেলতা। তোমাকে বৃত্ত নির্ণয় করার জন্য বা বৃত্তের সমীকরণ বের করার জন্য তোমাকে হচ্ছে যথেষ্ট পরিমাণ ডাটা দিয়ে দেওয়া থাকতো। বুঝতে পারছো? আচ্ছা দেখো বোর্ডের কোশ্চেন 17 সালে আসছে যশোর বোর্ডে। তারপর আসো, তারপরের ম্যাথে আসো, দেখো কি বলছে যে বৃত্তের ব্যাসের সমীকরণ। আচ্ছা এখানে বৃত্তের ব্যাসের সমীকরণ চাইছে, একটু বুঝো জিনিসটা, একটু বুঝো। ধরো তুমি একটা বৃত্ত আঁকলা, হ্যাঁ, ধরো এই হচ্ছে তোমার একটা বৃত্ত, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার একটা বৃত্ত, ঠিক আছে? তো এখন ধরো তুমি হচ্ছে বৃত্তের ব্যাস, তো ধরে নাও মোটামুটি এটা হচ্ছে তোমার বৃত্তটার সেন্টার, এটা না, এটা না, ধরে নাও এটা হচ্ছে তোমার বৃত্তটার সেন্টার। এখন ধরো তুমি হচ্ছে কি আঁকবা, ধরো তুমি হচ্ছে বৃত্তটার ব্যাস আঁকবা। ধরো এই হচ্ছে তোমার বৃত্তটা একটা ব্যাস, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার বৃত্তটা একটা ব্যাস। আবার ধরো তুমি এইখান থেকে আরেকটা ব্যাস আঁকলা, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার বৃত্তের আরেকটা ব্যাস। তারপর তুমি ধরো এখান থেকে কেন্দ্র দিয়ে আরেকটা তুমি লাইন টেনে নিলা, তাহলে এটাও কিন্তু তোমার বৃত্তের আরেকটা ব্যাস। তারপর ধরো তুমি হচ্ছে আবার এখান থেকে ধরো তুমি আরেকটা কেন্দ্র দিয়ে আরেকটা ব্যাস আঁকলা, ধরো এটাও কিন্তু তোমার বৃত্তের আরেকটা ব্যাস। তারপর ধরো তুমি আরো দুই তিনটা আঁকলা, আরো দুই তিনটা ধরো তুমি আঁকলা, ধরো এখান থেকে আমি আরেকটা আঁকলাম, ধরো এটা, ঠিক আছে? ধরো এটা। এখানে দেখো তুমি কিন্তু চাইলে এই বৃত্তটার মধ্যে হাজার হাজার ব্যাস আঁকতে পারো, হাজার হাজার। এখানে চাইলে আরো, আমি চাইলে যদি হচ্ছে আরো ঘন ঘন করে আঁকি, আমি আরো মিনিমাম এখানে 100টা ব্যাস আঁকতে পারবো। তার মানে একটা বৃত্তের মধ্যে হাজার হাজার ব্যাস থাকতে পারে। তাহলে ওই বৃত্তের ব্যাসের সমীকরণ মানে প্রত্যেকটা ব্যাসের জন্য তবে আলাদা আলাদা সমীকরণ পাবো, তাই না? তাহলে আমি বুঝবো কেমনে যে কোন ব্যাসের সমীকরণ আমাকে এখানে বের করতে বলছে? ধরো এই যে পিঙ্ক কালার যে ব্যাস, এটার জন্য আমি একটা সমীকরণ পাবো। অরেঞ্জ কালার ব্যাসের জন্য আমি একটা সমীকরণ পাবো। এই যে এখানে এটা কি কালার, পেস্ট কালারের জন্য আমি একটা সমীকরণ পাবো। গ্রিন কালারের ব্যাসের জন্য আমি একটা সমীকরণ পাবো। ইয়েলো কালারের ব্যাসের জন্য হচ্ছে আমি আরেকটা সমীকরণ পাবো। প্রত্যেকটা ব্যাসের কি একটা আলাদা আলাদা সমীকরণ পাবো না? কিন্তু এই প্রত্যেকটা ব্যাসের মধ্যে ভাইয়া দেখো একটা কমন জিনিস আছে। কোন জিনিসটা কমন বুঝছো? এটার মধ্যে দেখো ব্যাস কিন্তু প্রত্যেকটা বেশি কিন্তু তোমার এই কেন্দ্রগামী, দেখো প্রত্যেকটা বেশি কিন্তু তোমার এই কেন্দ্রবিন্দুগামী। তার মানে এই কেন্দ্র দিয়ে তুমি প্রত্যেকটা ব্যাসকে সিদ্ধ করতে পারো। যে সরলরেখা পড়ে আসছে, যে ধরো তোমার একটা সরলরেখার উপর যে কোনো একটা সরলরেখার উপর যদি কোনো বিন্দু থাকে, সরলরেখার উপর যদি কোনো বিন্দু থাকে, ওই বিন্দু দিয়ে কিন্তু তোমার ওই সরলরেখাটাকে কি সিদ্ধ করা যায়। তার মানে দেখো এই প্রত্যেকটা ব্যাস কিন্তু কেন্দ্রবিন্দুগামী। তার মানে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে এই প্রত্যেকটা ব্যাসকে তুমি সিদ্ধ করতে পারবা। সিদ্ধ করা মানে কি, তুমি যদি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসের ইকুয়েশনের মধ্যে বসাও, তাহলে ওইটা ইকুয়াল টু 0 আসবে, ওইটা ইকুয়াল টু 0 আসবে। এখন দেখো তাহলে তোমার কাজ কি? এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তের ইকুয়েশনটা আছে, সেই বৃত্তের ইকুয়েশনটা থেকে তুমি হচ্ছে আগে এই বৃত্তটার কেন্দ্র বের করে ফেলো। এই বৃত্তটার কেন্দ্র বের করে ফেলো। কেন্দ্র বের করার জন্য কি করতে হবে? এই x এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে পাবা 6। এটার কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে পাবা হচ্ছে তুমি -2। তার মানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 6, -2। এখন 6, চারটা অপশনের মধ্যে বসাও। 6, বসানোর পর যে অপশনের জন্য বা যে ইকুয়েশনে তুমি 0 পাবা, সেটাই হবে ওই বৃত্তের ব্যাস। কেন? কারণটা হচ্ছে ডেফিনেটলি এই বৃত্তের ব্যাস এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে 6, বিন্দুগামী। তার মানে এই 6, বিন্দুটা ওই ব্যাসটাকে সিদ্ধ করবে। তার মানে এখন এই ইকুয়েশনে বসাও, এখানে বসাও 6, এখানে বসাও -, কত আসবে? 4। তার মানে অপশন এ হবে না। এখানে বসাও, এখানে হচ্ছে 6 আর 6 ইকুয়ালস টু কি কখনো -2 হয়? হবে না, এটাও হবে না। তারপর গতে বসাও, x এর মান হবে তাহলে 6 + 3 আর y এর মান কত? -2। তাহলে দেখো তো কত আসে? 6 - 6, দ্যাট মিন্স হচ্ছে 0। তার মানে অপশন সি আমার এই কেন্দ্র দিয়ে সিদ্ধ করতেছে। তার মানে আমার এই যে ব্যাসের সমীকরণ হবে এই x + 3y = 0। শেষ। তার মানে আমার ব্যাসের সমীকরণ হবে x + 3y